দর্শক সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান সফল যারা। আজকে আমি এমন একজন মানুষের সাথে কথা বলবো যিনি তার ক্ষেত্রে বিশেষ করে সঙ্গীত জগতে একজন আ সফল ব্যক্তি। আমাদের সবার প্রিয় এবং উনি জার্মান প্রবাসী এস.এম. লুৎফর রহমান ভাই। আমার খুব প্রিয় মানুষ। কণ্ঠশিল্পী। নিশ্চয়ই আপনাদেরও অনেক প্রিয়। আমরা তার জীবনের সফলতার গল্প শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি খুব ভালো আছি। এই আজকে আমাদের এই সফল যারা অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা খুব খুশি এবং আমার দর্শকরাও অনেক খুশি। তো আপনার জার্নিটা মানে ছোটবেলা থেকে বেড়ে ওঠা একটু আমরা আপনার জীবনের গল্প শুনবো। হ্যাঁ, ধন্যবাদ উত্তম। আমি তার আগে একটু বলছি যে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন এবং পরবর্তীতে যে সমস্ত দর্শক দেখবেন সবাইকেই আমি প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমার গল্পের পুরো সময় জুড়ে আপনারা থাকবেন। আমার জার্নিটা হলো ৮০ দশকে ১ম এ। আ আপনার জন্মটা কোথায়? আমার জন্ম হচ্ছে মাদারীপুর জেলার রাজৌর উপজেলা নাম। কিন্তু পরবর্তীতে আমি ঢাকাতেই বড় হওয়া কিংবা পড়াশোনা করার ব্যাপারে ১ম এ আমি একটু উচ্চ মাধ্যমিক থেকে আসি অত ইয়েতে না গিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোলে বিএসসি অনার্স এবং মাস্টার্স করি। প ওই সময় থেকেই আমার আসলে গানের জার্নিটা অনেক আ আ ভাবে শুরু হয়েছে। কারণ ওই সময় আমি আ বা তো ৮০ দশকে একটা টেলিভিশনই ছিল, বাংলাদেশ টেলিভিশন। এবং ওইখানে আমি নিয়মিত বিশ্ববিদ্যালয়ের অনেক অনুষ্ঠান হতো, ওইগুলাতে নিয়মিত গান করতাম। তারপরে আ ৮৫ সালে যখন ক্যাসেটের যুগ, ক্যাসেট যখন শুরু হলো, তখন আমি ১ম একটা ভলিউম বের করি। আ 'নিঝুম রাতে' নামে। আ এটা একটা মজার ব্যাপার হচ্ছে যে, 'নিঝুম রাতে' আমার যে ভলিউমটা ছিল, ওই সময়ে তখন মান্নান মোহাম্মদ এখনকার খুব জনপ্রিয় একজন মিউজিক ডিরেক্টর। তার ১ম আ আ সঙ্গীত পরিচালনা কিন্তু আমার ক্যাসেট দিয়েই, এই 'নিঝুম রাতে' দিয়েই। এটা অনেকে জানে না। আমি এটাও একটা আজকে বললাম। ইতিহাস। হ্যাঁ, এটা ১ম। তারপরে সে অনেক আ সঙ্গীত পরিচালনা করেছে এবং সবাই কাছে পরিচিতি পেয়েছে। কিন্তু আমারটা ছিল ১ম। তো ও থেকেই শুরু। তারপরে তো রেডিওতে এবং টেলিভিশনে নিয়মিত গান করা। এটা আমি চালিয়েছি এবং পরবর্তীতে আমি যখন অ্যা আটা আ ৮৮ সালের শেষের দিকে তখন একটা ব্যান্ড সংগীতের একটা যুগ আসলো। যেমন সোলস, চাইম, রেনেসা এই জাতীয় ব্যান্ড, পুরোনো ব্যান্ডগুলা। তখন আমার একটা ব্যান্ড ছিল, নাম ছিল ডিস্ক মিউজিক্যাল ব্যান্ড এবং সেই ডিস্ক মিউজিক্যাল ব্যান্ড হয়েও আমি বাংলাদেশ টেলিভিশনে অসংখ্যবার শো করেছি। সোলসের সাথে শো করেছি। বড়, বড় আ আ যারা ব্যান্ড ছিল তাদের সাথে শো করেছি। কিন্তু তার পরবর্তী সময়ে আমি দীর্ঘদিন একটা গ্যাপে পড়ে গেছি বাংলাদেশে। তার কারণ মিডিয়ার ব্যাপারটা হচ্ছে আপনার জানাই আছে যে যতক্ষণ স্ক্রিনে থাকবে মানুষ ততক্ষণ মনে রাখে। স্ক্রিনের পিছনে চলে গেলেই মানুষ একটু ভুলে যায়। তো আমি যেহেতু ৯০ এর দশকে আমি ইউরোপে চলে যাই, জার্মানিতে। তো সেই থেকে এই পর্যন্ত কিন্তু আমি জার্মানিতেই আছি এবং ওইখানে স্থায়ীভাবে বসবাস করছি। কিন্তু আমি কিন্তু গানকে থামাইনি। কারণ ওই জার্মানিতে যাওয়ার পর ইউরোপে বিভিন্ন দেশে আমি এখনো আ বিভিন্ন দেশে ইটালি, অস্ট্রিয়া, ভিয়েনা কিংবা আশেপাশের বেলজিয়াম, ডেনমার্ক যে সমস্ত দেশ রয়েছে, সমস্ত দেশেই আমি এই বাংলা সংগীত পরিবেশনা করে করে থাকি। যাচ্ছেন। নিয়মিতভাবে করি এবং এখনো চালিয়ে যাচ্ছি এবং বাংলা সংগীতকে ওখানে জনপ্রিয় করার যুদ্ধ করে যাচ্ছি। বুঝতে পারছেন। খুবই যেহেতু সংগীতকে আপনি ভালোবাসেন। আচ্ছা আমার দর্শকদের একটা চাওয়া ছিল। চাওয়াটা হলো যে জীবনে ১ম কোন গানটা বাংলাদেশ টেলিভিশনে গেয়েছিলেন? ১ম মনে আছে কি? ১ম হ্যাঁ, ওই যে মান্নান মোহাম্মদের এই ব্যা ব্যা সংগীত পরিচালনায় যে গানটি গেয়েছিলাম আমি ২ লাইন করে জানছি। নিঝুম রাতে তারাদের সাথে এসো কথা বলি দুজনে, নিঝুম রাতে তারাদের সাথে এসো কথা বলি দুজনে। এটা ছিল ১ম আচ্ছা মুখটা গান। মানে এটাই আমার ১ম গান। ইভেন খুব তো মানে সুরের গান। এটা সুরের খুব গান। ওই মেলোডিয়াস, সময় হ্যাঁ? মেলোডিয়াস গান আরকি ছিল। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা আমরা ছোটবেলায় আপনি গানটা শিখেছেন কোথা থেকে? আমি আসলে পারিবারিকভাবে নাকি? পারিবারিকভাবে এটা একটা খুব কাকতালীয় ব্যাপার। কারণ পারিবারিকভাবে বলতে আমি কোনো সহযোগিতা পাইনি। কারণ আমার পিতা ছিলেন খুব আ ইসলাম ধর্ম অবলম্বনকারী একজন কট্টর লোক। আমার একটা সময় মনে আছে যে মানুষ তো সাধারণত পিতামাতা সহযোগিতা করে কিন্তু আমি কিন্তু সেটা পাইনি।
আমি হারমোনিয়াম কিনেছিলাম আমার, এটা আমি অনেকবার বলেছি এবং অনেক টেলিভিশন চ্যানেলেও বলেছি যে আমি একবার হারমোনিয়াম কিনে বাসায় রেখে গেছি, এসে দেখি আমার হারমোনিয়ামটা ভাঙা। জিজ্ঞেস করলাম মাকে, বললো যে তোমার বাবা তো এটা চায় না, ভেঙে ফেলছে। তো তারপর থেকে আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমি তো ছাত্রাবাসে থাকি, হলে থাকি। তখন আমার একটা স্বাধীনতা ছিল। তখন আমার বড় ভাই ছিল, উনিও জাহাঙ্গীরনগরে পড়াশোনা করত। আ তার থেকে আমার আসলে অনুপ্রেরণাটা পাওয়া। সে গান করত। যেমন আম আম আতিয়ার সেলিম এখন অনেক জনপ্রিয়। তার অনেক ভলিউমও আছে এবং বিভিন্ন অনেক, টেলিভিশনে অনেক গান আছে। আতিয়ার সেলিম উনি কিন্তু আমার আপন বড় ভাই এবং উনি ওস্তাদ যদি আমি তাকে বলি তাহলে উনার নামই আসে ১ম এ আচ্ছা, আরকি। মানে বড় ভাই থেকে বড় ভাই শেখা। থেকেই আসা, জি। এটাও একটা বড় ব্যাপার এবং আপনি যে অকপটে স্বীকার করলেন, এটাও একটা মানে অনেক বড় বিষয়। আসলে বন্ধুরা, ভাই যেটা বললেন উনার বড় ভাই আতিয়ার সেলিম ভাই, উনিও আমাদের দেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। শুধু তাই নন, উনি একজন খুব বড় মনেরও মানুষ। উনার সাথেও আমার ব্যক্তিগতভাবে সুসম্পর্ক আছে। তো ভাই, ছোটবেলায় আমরা একটু যাবো। যেহেতু আপনার মাদারীপুর রাজুর, রাজুর উপজেলা। ওখানে নদীতে ঝাঁপ দিয়া ছোটবেলায় এর হ্যাঁ, দুষ্টুমি। আমি নদীতে ঝাঁপ দিয়েছি ছোটবেলায়। তারপরে বড়শি দিয়ে মাছ ধরা, তারপরে ওই যে এক ধরনের জালের মতো আছে ছোট, ওইগুলা দিয়ে মাছ ধরতাম, কাদায় খেলতাম। এগুলা কিন্তু আমার এখনো মনে পড়ে এবং জার্মানি থেকে আমি বিভিন্ন স্বপ্নেও দেখি এই যে সমস্ত হ্যাঁ, ব্যাপারগুলা। ছোটবেলার। ছোট বন্ধু-বান্ধবদের সাথে ঘুড়ি উড়ানো। আচ্ছা, যেহেতু আপনি প্রবাসে বাংলাদেশের বাংলা গানকে বিভিন্ন জায়গায় আপনি ছড়িয়ে দিচ্ছেন, তো সেক্ষেত্রে কি কখনো কোথাও বাধাগ্রস্ত হয়েছিলেন আপনি? এ না, আমি বাধাগ্রস্ত কথাটা ঠিক না। আমি কারণ প্রবাসে যে সমস্ত অনুষ্ঠান হয়, বিশেষ করে আগে যেটা হতো, এখন তো পট পরিবর্তনের পরবর্তীতে প্রবাসেও কিন্তু একটা পট পরিবর্তন হয়ে গেছে। তো আগে যে সমস্ত অনুষ্ঠান করতাম, রাজনৈতিক দলের অনুষ্ঠান। তো ওটা করতে গিয়ে অনেকে, আমি তো কোনো রাজনীতি করতাম না। আগেও করি না, শিল্পীদের তো এখনো করতাম না। হ্যাঁ। দেখ দেখা গেছে যে একটি রাজনৈতিক দল, তারা আমাকে নিয়েছে, গান করেছি। আবার তার অপোজিট আরেকটা রাজনৈতিক দল, তাদের কাছেও আমি যখন যাচ্ছি, তারা যখন আমাদের কাছে আসতেছে, অনেকে বলতেছে যে, "আর উনি তো ওই রাজনীতি করে।" কারণ উনাকে ওখানে দেখেছি যে অনুষ্ঠান করতে। তো এই ধরনের অনেক সমস্যায় পড়েছি। কিন্তু এগুলো আমাকে ব্যাখ্যা দিয়ে কাটিয়ে উঠতে হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন আমরা কথা বলছি আমাদের বাংলাদেশ তথা প্রবাসী জার্মান প্রবাসী শিল্পী এস এম লুৎফর ভাইয়ের সাথে। লুৎফর ভাই যে শুধু একজন কণ্ঠশিল্পী তা কিন্তু না, উনি একজন ম্যাজিশিয়ানও বটে। তাই ওনার বাসায় এসেছি এবং ম্যাজিকের ইনস্ট্রুমেন্ট আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন। ভাই, মানে ম্যাজিকে কেন আসা হলো আপনার? আসলে উত্তম, আপনাকে ধন্যবাদ আবারও জাস্ট আমাকে আবার পর্দায় নিয়ে আসার জন্য, এবং যারা দেখছেন তাদেরকেও আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ম্যাজিকে কেন আসলাম সে কথাটার উত্তর যদি হয়, আমি খুব ছোট্ট করে বলছি। সেটি হচ্ছে যে আমি কিন্তু প্রথমে ম্যাজিকে এসেছিলাম। আমি ম্যাজিক মানে জাদু চর্চা দিয়েই আমার সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ। পরে আমি সঙ্গীতে গিয়েছি। আমি কিন্তু দেশে ৯০ দশকে থাকাকালীন অবস্থায় যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সেই সময় আমি এই জাদু প্রদর্শনের জন্য বিভিন্ন দেশেও আমি গিয়েছি। টেলিভিশনে তো করতামই, বিভিন্ন দেশে গিয়েছি। তারপরে আমি এটিকে আস্তে আস্তে একটু সংকীর্ণ করে ফেলেছি। তার কারণ হচ্ছে যে আমি দেশের বাইরে থাকি, জাদুর অ্যারেঞ্জমেন্টটা অনেক বিশাল। সেটা অনেক সময় সম্ভব হয় না। এজন্য আমি জাদু চর্চাটা করি কিন্তু প্রদর্শনটা কম করি, গানটাই বেশি করি। বাহ! এটাও আমরা একটা বড় গুণ দেখলাম। আসলে ম্যাজিক অনেক বড় একটা বিষয়। বিশেষ করে আমাদের বাংলাদেশে ম্যাজিকের আইডল আপনি কাকে মনে করেন? বাংলাদেশে ম্যাজিকের আইডল যদি আমি প্রথমে বলি তাহলে বলতে হবে এই সময়কার জাদু শিল্পী এবং শিশু বন্ধু শাহেন শাহ। শাহেন শাহকে বলতে হবে। অনেকেই অনেক নাম বলে কিন্তু আমি আসলে তো দেশের বাইরে থেকে যখন আমি এটাকে পর্যবেক্ষণ করি, তখন আমার পর্যবেক্ষণে শাহেন শাহই প্রথম চলে আসে এবং তারপরে আছে যারা অনেকে আসতেছে, আবার হারিয়েও যাচ্ছে। কিন্তু শাহেন শাহর অবস্থানটা সেই ৮০ দশক থেকে এখন পর্যন্ত এ উপরের দিকে। ইভেন সত্য কথা বলতে উনার যে হাসিটা সেটাও কিন্তু মানে আমার না, দর্শক আপনাদের কাছেও লেগে আছে এবং আপনাদের মুখস্থ যে শাহিনশার সেই হাসি। হ্যাঁ। যাই হোক, এটাই একটা বড় গুণ যে একজন জাদু শিল্পী হয়ে আরেকজন জাদু শিল্পীর প্রশংসা করা, এটা অনেক বড় একটা গুণ। ভাই, আমরা অনেক কথা বলেছি এবং বলবো, সেটা হলো আজকে যেহেতু আপনার এখানে এসেছি আমরা কিন্তু একটা ম্যাজিক দেখবো। আচ্ছা, তার আগে একটা কথা বলি যে গানের যে বিষয়টা, আমাদের বাংলাদেশের কোন শিল্পীর গান আপনার বেশি ভালো লাগে বা দোলা দেয়? অনেক শিল্পী আছে কিন্তু আসলে আমার এই মুহূর্তে
আমি একটু শকড, একটু আঘাত পেয়েছি যে সাম্প্রতিককালে আপনারা জানেন যে একজন বিখ্যাত শিল্পী মণিকিশোর, যেটা আমার সমসাময়িক কাল থেকে তার গানের যাত্রা শুরু ৮০ দশকে। তো সে হঠাৎ করে মৃত্যুবরণ করেছে এবং খুব একটা ভালো সংবাদ আমি তার মৃত্যুর জন্য পাইনি, কারণ তাকে একাকিত্ব, তার বাসায় তাকে মৃত্যু অবস্থায় পাওয়া গেছে। তো এটা আমি জার্মানি থেকেই শুনেছি এবং আমি খুব আঘাত পেয়েছি, কারণ সে বিভিন্ন সময় আমরা একই সাথে গান করেছি এবং জানাশোনাও ছিল। তো তার কথা মনে পড়ছে এই মুহূর্তে। তারপরও অনেক শিল্পী আছে, আমি এই মুহূর্তে আর অত নাম বলতে চাচ্ছি না। ওনার একটা গান কি আমরা শুনতে পারবো? হ্যাঁ, ওনার একটা গান করা যেতে পারে। ওনার একটা জনপ্রিয় গান আছে, আপনাদের সবারই জানা। কি ছিলে আমার বলো না তুমি, এখনো আগেরই মতো আছি গো আমি। কি ছিলে আমার বলো না তুমি, এখনো আগেরই মতো আছি গো আমি। বাহ, অসাধারণ। আসলে কি ছিলে আমার এই গানটা এত জনপ্রিয় হয়েছিল, যেটা বাংলাদেশ না সারা পৃথিবীর যেখানে বাংলা ভাষাভাষীর লোক আছে, আমি বিশেষ করে এখনো যখন লঞ্চ ঘাট বরিশালে যাই, লঞ্চ ঘাট বাস স্ট্যান্ডে এই গানগুলো কিন্তু এখনো বাজে। তো এই যে একটা তুমুল জনপ্রিয়, এবং আপনি যে বাংলাদেশের, শুধু বাংলাদেশের গানগুলো সারা পৃথিবীতে যে আপনি ছড়িয়ে দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার কেমন লাগে? শিল্পী হিসাবে আপনি কতটুকু সার্থক মনে করেন? শিল্পী হিসেবে আমি সার্থক, তো মানুষের সার্থকতা তো একটা সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তো আমি বলবো যে আমি যতদিনই কাজ করে যাচ্ছি, প্রায় ৩৫ বছর আমি ইউরোপের বিভিন্ন দেশে সঙ্গীত পরিবেশন করি এবং বিভিন্ন দেশে, এবং বাংলাদেশ থেকে যে সমস্ত শিল্পী যায়, জাদু শিল্পী শাহেন শাহ অনেকবার গিয়েছে, তো তাদের সাথেও করেছি। তো আমরা চেষ্টা করছি যে ওখানকার যারা নতুন প্রজন্ম তাদেরকে বাংলা গানের মধ্যে টেনে নিয়ে আসা, তাদেরকে বাংলা গান শোনানো এবং জনপ্রিয়তার একটা শীর্ষে যাওয়া। তো সেদিক থেকে যদি আমি বলি তাহলে আমাদের কার্যক্রম চলছে এবং আমরা সার্থক, এ পর্যন্ত যা করেছি সার্থক। যাকে এই সার্থকতা নিয়ে আমরা এগিয়ে যাব। আপনার অনেক গান আমরা শুনেছি এবং অনেক গান গেয়েছেন, অনেক শিল্পীর সাথে তো আপনি স্ক্রিন শেয়ার করেছেন বাংলাদেশে। তো সেক্ষেত্রে মানে সবচেয়ে বেশি ভালো লেগেছে এমন কোন শিল্পীর দু এক লাইন গান কি শোনাতে পারবেন? ভালো লেগেছে অনেকের গানই, কিন্তু আমি আসলে কাউকেই মানে ছোট করতে চাই না, যে আসলে শুধু আমি মণিকিশোরের ব্যাপারটা বললাম যেহেতু সে পরপারে চলে গেছেন। আচ্ছা, আপনার যে গানগুলো জনপ্রিয় হয়েছিল তার ভিতরে যদি আরেকটা গান আমাদের শোনাতেন। আমার অনেক গানই আছে, কিন্তু একটা গান অনেকেরই জানা, যে এটা অবশ্য একজন যশোরের একজন গীতিকারের গাওয়া, কিন্তু প্রথমে আমি রেকর্ড করেছি এবং সেটা একটি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান স্মাইল শো হতো এটিএনে, সেটা প্রচার হয়েছে। সেটি আমি ২ লাইন গিয়ে শোনাচ্ছি, আপনারা জানবেন সে গানটি। গানটি কিন্তু প্রথম রিমিক্স রেকর্ড হচ্ছে আমার কণ্ঠে, যেটা হচ্ছে দুটো চোখ আর দুটো কান দেখবা আর শুনবা, দুটো চোখ আর দুটো কান দেখবা আর শুনবা, তোমরা একটা মুক্ত কথা কম কবা, তোমরা একটা মুক্ত কথা কম কবা। ও মানুষ, দুটো চোখ আর দুটো কান দেখবা আর শুনবা, তোমরা একটা মুক্ত কথা কম কবা। বাহ, অসাধারণ কথা। এবং বন্ধুরা, এই গানটা কিন্তু বর্তমানেও আবার অনেক নাটকেও গাওয়া হয়েছে এবং খুব জনপ্রিয়। কথার মাঝে একটা জিনিস খুব ভালো লাগলো, যে দুটো চোখ দুটো কান, মুখ একটা, কথা কম বলবা। আসলে আমরা যত কথা কম বলবো, চুপ থাকবো, তত বেশি আমার অনেক কিছু জ্ঞানী মনে হয়। কিন্তু আমি একটু বিপরীত। আপনারা জানেন যে আমি একটু বেশি কথা বলি, তার মানে আমি একেবারে নির্বোধ মানুষ, তারপরেও চালিয়ে যাচ্ছি। তো ভাই, অনেক কথার মাঝে আমার শেষ কথা হলো যে আমার না, আমার দর্শকের, আপনার আমাদের এই বাংলা গান নিয়ে, বাংলা কালচার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার পরিকল্পনা আসলে দেশে তো চর্চা হচ্ছে, দেশের বাইরের বাংলাদেশি নতুন প্রজন্ম যারা জন্মাচ্ছে এবং তারা বড় হচ্ছে, তাদের
মাঝে এই বাংলা গানকে সুপ্রতিষ্ঠিত করা এবং জনপ্রিয়ভাবে তাদের মাঝে পৌঁছে দেওয়া, এটি হচ্ছে আমার কাজ এবং চলছে কাজ। যাক, আপনার এই কাজটা অব্যাহত থাকুক এবং জীবনের শেষ দিন পর্যন্ত আপনি সঙ্গীতের সাথে থাকেন। আচ্ছা, একটু আপনার ফ্যামিলির বিষয়ে যদি একটু বলতেন, আপনার যে বিবাহিত জীবন নিশ্চয়ই। আচ্ছা, আমি তো আসলে জার্মানিতে পরিবার নিয়ে বসবাস করি এবং আমার ওয়াইফ এবং আমার দুটি বাচ্চা আছে। আমার ওয়াইফও কিন্তু বাংলাদেশে একসময় এটিএন এর রেগুলার উপস্থাপনা করতো, নাটক করতো, গানও করতো। এখন আমার সাথে গায় ইউরোপের বিভিন্ন দেশে। অনেকে হয়তো নামটি জেনে থাকবেন, সেজুতি নামে একজন কণ্ঠশিল্পী আছে, সে হচ্ছে আমার স্ত্রী। যাক, তো এটা আমরা জানলাম আসলে শিল্পীর ঘরের শিল্পী। তো সবকিছু মিলিয়ে আপনারা সুখী এবং সফল। যেহেতু আমার অনুষ্ঠানের নাম সফল যারা, তো আমরা বলবো আমাদের জায়গা থেকে যে আপনারা 100% আপনি সফল মানুষ। তো আপনি নিজের কাছে কতটুকু সফল মনে করেন? আমি সফলতা তো আসলে আমি এখন পর্যন্ত সফল এবং এই সফলতার কাজটি আমি চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমার শক্তি আছে, বেঁচে আছি, সুস্থ আছি। আচ্ছা, সফলতার প্রধান কি কাজ, মানে কি করলে মানুষ একজন সফল হতে পারে? সফল আসলে হতে হলে তাকে আগে নিজে একটা পরিকল্পনা করতে হবে, আমি কি হতে চাই, এবং সেই হতে চাওয়াটা থেকে তার পথটা আস্তে আস্তে পাড়ি দিতে হবে এবং সেটা ধাপে ধাপে। এটা কিন্তু একদিনে সম্ভব না। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কেউ বলে যে আমি একজন শিল্পী, কণ্ঠশিল্পী হিসেবে সফল হতে চাই, তাকে প্রথমে গান শিখতে হবে, তারপরে তাকে অনুশীলন করতে হবে, তারপরে তাকে বিভিন্ন মিডিয়াতে আসতে হবে, রেকর্ডে যেতে হবে, এই সমস্ত। তার মানে পরিশ্রম এবং সততা এবং একাগ্রতা। অবশ্যই। অনেক অনেক ভালো থাকবেন ভাই। আরো একটা কথা, সেটা হলো যে আমরা যেহেতু জন্মেছি আমরা মরবই। শিল্পী হোক, কবি হোক, সাহিত্যিক হোক, যেই হোক, মানুষ মানে মৃত্যু অবধারিত। তো মৃত্যুকে আপনি কেমন দেখেন? মৃত্যুকে আমি ভয় পাই না। মৃত্যুকে ভয় পাই না, কারণ আমি জানি যে পৃথিবীতে একটা জিনিসই সত্য। মানুষ তিনটা জিনিস সত্যি বলে, যে জন্ম, মৃত্যু, বিবাহ। আমি ওটা থেকে দুটো জিনিস বাদ দিয়ে দিয়েছি, একটা রেখেছি, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুটা, কারণ জন্ম কারণ নাও হতে পারে, বিবাহ সে নাও করতে পারে, কিন্তু জন্ম হলে তার মৃত্যু হবেই। এই জন্য আমি একটা সত্যকে বিশ্বাস করি, সেটা হচ্ছে মৃত্যু। এবং সেটাকে আমি ভয় পাই না, কারণ আমি জানি আমি কি করেছি এবং তার জন্য আমি প্রস্তুত। অনেক অনেক ভালো লাগলো আসলে। ভাইয়ের কাছ থেকে আমরা একটা জিনিস জানলাম যে সবচেয়ে চিরসত্য, সেটা হলো মৃত্যু। অনেক অনেক ভালো থাকবেন এবং ভালো থাকবেন এ কারণেই যে আপনি বাংলা গানকে আমাদের দেশ না, সারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দিচ্ছেন। এর জন্য আমাদের এনএনটিভি এবং যারা দর্শক আছে তাদের জন্য আপনার জন্য শুভকামনা। তো যাওয়ার আগে আমার দর্শকদের কিছু বলবেন এবং শেষে আপনার একটা গান শুনতে শুনতে আমরা চলে যাব। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যারা এতক্ষণ ধরে আমাদেরকে দেখছিলেন, তাদেরকে শুভেচ্ছা। আমি প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে, কারণ এখন প্রবাসে প্রায় 1.5 কোটি লোক প্রবাসী আমরা বসবাস করছি এবং এটি একটি বিশাল অঙ্কের বাংলাদেশের জন্য। আমি বলবো আপনারা সবাই যার যার অবস্থান থেকে আপনাদের সফলতার জন্য চেষ্টা করে যাবেন, হাল ছাড়বেন না, হাল ধরে সামনে এগিয়ে যান, সফলতা একদিন আসবে। ওকে, আপনি অনেক ভালো থাকবেন। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। এখন আমরা আমাদের প্রিয় লুৎফর ভাইয়ের কাছ থেকে, যেহেতু তার এলাকায় এসেছি, মানে ম্যাজিকের আস্থানা, একটা ম্যাজিক দেখব, ইভেন সাথে সাথে একটা গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের শেষ চলে যাব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জার্মান প্রবাসী প্রিয় সঙ্গীত শিল্পী লুৎফর ভাইয়েরকে আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে উনি আমাদের বাংলা কালচারকে সারা পৃথিবীতে পৌঁছে দিতে পারে। ভাই, আমরা সেই ম্যাজিকটা দেখি আর একটা গান ম্যাজিক দেখাচ্ছি। এই আসলে তো আমি প্রথমে আমার জীবনে ম্যাজিক দিয়ে শুরু, তো সেভাবে আমি করছি। আমার হাতে একটি লাঠি রয়েছে, লাঠি কালো, এখানে একটু ইয়ে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু একটি সলিড, আর সাথে আমার রয়েছে একটি বাটি বলা চলে, এবং সেটাও কিন্তু মেটাল, শব্দ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো ব্যাপার। তো আমি কি করব, এই বাটির মধ্যে এটাকে আমি আস্তে করে সেট করে দেবো। সেট করে মানে এখানে দেখি দাঁড়ায় কিনা, রাখা যায় কিনা, সেটা আমার জাদুর বলেই হয়তো রাখা যেতে পারে। আপনিও যদি এখানে একটু দৃষ্টি দেন, তাহলে হয়তো বা সেই দৃষ্টির আকর্ষণে এটা দাঁড়িয়ে থাকবে। আমি একটু দেখছি, দাঁড়িয়ে আছে।
এটা কিন্তু ম্যাজিকের শেষ নয়। আচ্ছা। দাঁড়িয়ে থাকাটা এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আমি যদি একটু ম্যাজিক করি তাহলে কি ঘটছে, আমি একটু আমি কি এবার ম্যাজিকের ম্যাজিকের, হ্যাঁ, মন্ত্রটা দেবো? মন্ত্রটা আপনি দিতে পারেন, একটু আচ্ছা। দিয়ে দেন। গিলি গিলি ফোকাস ফোকাস অ্যাব্রাকিডাব্রা এরকম কি বলেন না? হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে যাবে। আচ্ছা, দিলাম একটা। হ্যাঁ, এটা হয়ে গেল। হ্যাঁ। আমিও একটু দিলাম। এবং আমি যদি এখন আপনাদেরকে দেখাই, এটা কিন্তু নিচে কিছুই নেই, দেখুন হ্যাঁ, দেখছি। নিচে খালি, এটা খালি দিলাম। এখন আমি যদি উঠাই তাহলে কি হবে? 1 2 3। ওয়াও! অসাধারণ, অসাধারণ। এবং দেখছেন যে এটার ভিতরটাও খালি, যেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাহ, অসাধারণ। এটা আপনার জন্য এবং আমার দর্শকদের জন্য, Okay. যারা দেখুন অনুষ্ঠান এই দেখছেন। আমাদের এনএন টিভির সকল দর্শকদের জন্য শুভেচ্ছা ফুলের। ভাই, গানটা গেতে গেতে যদি আমি চলে যাই। এখন তো শীত চলছে, শীতের মাস, বাইরে খেজুরের রস, চিতই পিঠা, নানান কিছু আছে। তো এ ধরনের একটি গানই আমি করছি। খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন, ও নইলে রস গড়িয়ে পোড়া যাবে, অকালে হবে মরণ। খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন। বাহ, অসাধারণ। বন্ধুরা, সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।